চাই, প্রথম হচ্ছে ভার্বের পরিবর্তন শিখতে হবে। টেন্স মানেই হচ্ছে ভার্ব, টেন্সের পরিবর্তন হচ্ছে ভার্বের পরিবর্তন। যেমন প্রথম বাক্যটা লিখেছি আমি স্কুলে যাই, তার পরের বাক্যটা লিখেছি আমি স্কুলে যাই না। কিন্তু এই যে বাক্যটা আমি স্কুলে যাই, এটা কখন যাই? বর্তমান সময়ে যাই। কিন্তু এই বাক্যটা দেখেন, এই যে এই বাক্যটাতে বলছে আমি স্কুলে গিয়েছিলাম। এই যে আমি স্কুলে গিয়েছিলাম, এই কথাটা তারা কখন বোঝায়? অতীত কালকে বোঝায়, যে আমি আজকে সকালে স্কুলে গিয়েছিলাম, অথবা গতকাল সকালে স্কুলে গিয়েছিলাম, বা এক সপ্তাহ আগে গিয়েছিলাম। এই দেখেন এখানে গো এর পরিবর্তে আমরা গো ব্যবহার করিনি। যখন আমি স্কুলে গিয়েছিলাম তখন ব্যবহার করেছি গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। কি ব্যবহার করেছি বলেন? গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। আচ্ছা, এই জন্য আবার আরেকটা দেখেন, যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, হুম, সেই স্কুলে আমি স্কুলে গিয়েছি, এই বাক্যটা একটু দেখবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে আমি স্কুলে গিয়েছি অর্থাৎ একটু আগে গিয়েছি। আপনাকে আমি বললাম যে আপনার বড় ছেলে কোথায় বা বড় মেয়ে কোথায়, আপনি বললেন স্যার ও এইমাত্র স্কুলে গিয়েছে, এইমাত্র গিয়েছে, এইমাত্র খেয়েছে। এটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তখন আমরা গো ব্যবহার করতে পারবো না, ওয়েন্ট ব্যবহার করতে পারবো না। তখন আমাকে এই হ্যাজ বা হ্যাভ থাকলে তখন গো ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, গন। কি ব্যবহার করেছি বলেন? গো, ওয়েন্ট, গন। এই যে দেখেন ভার্বের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। আমি স্কুলে গিয়েছিলাম তখন ওয়েন্ট হবে, আর আমি স্কুলে যাই তখন কি হবে? গো হবে। তখন কি হবে বলেন? গো হবে। হ্যাঁ, এই ভাষাটা শিখতে গেলে প্রচুর কথা বলতে হবে। আমরা ছোটবেলা থেকে প্রত্যেকটা ক্লাসে আমাদের ক্লাস পাঠ্য ইংরেজি বই ছিল, কিন্তু এত বছর দীর্ঘ এমএ পাস করে মাস্টার্স কমপ্লিট করেও আমরা ইংরেজিটা শিখতে পারিনি, ইংরেজিতে কথা বলতে পারি না। এর একটা বড় কারণ আপনি একটু চিন্তা করে দেখবেন, আমাদের টিচাররা আমাদেরকে সারা জীবন পড়িয়ে গেছে, কিন্তু কখনো আমাদেরকে দিয়ে কথা বলায়নি। আপনি কখনো, হ্যাঁ, মুখস্থ করাইছে, একদমই ঠিক। আপনি কখনো ইংরেজিতে, ইংরেজি সাবজেক্টে কিন্তু ভাইবা দেননি, কিন্তু যদি 50 মার্কের রিটেন হতো আর 50 মার্কের ভাইবা হতো, মৌখিক পরীক্ষা, তাহলে কিন্তু আমরা ইংরেজি শিখতে বাধ্য থাকতাম। আমরা, আমাদের দেশে কিন্তু কেউই ইংরেজি বলে না, সবাই বাংলায় কথা বলি। কিন্তু আপনি যে দেশে আছেন, এখানে ঘর থেকে বের হলেই প্রত্যেকে ইংরেজিতে কথা বলে। আপনাকে সেখানে ইংরেজি কিন্তু না শিখতে চাইলেও আপনি শুনে শুনে অনেকটা শিখে যাবেন। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে সমস্যা হচ্ছে কি, এখানে যেহেতু কেউ ইংরেজি বলে না, তো আমাদেরকে ইংরেজি বলে বলে শিখতে হবে। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে আমি 8টা বাক্য দিয়েছি, 8টা বাক্য একটু পড়েন তো, ইংরেজি এবং বাংলা। গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ডোন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাই না। ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই? ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডাজ নট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না? তো ইংরেজরা কিন্তু যারা নেটিভ স্পিকার তারা ডাজ নট বলে না, তারা বলে ডাজেন্ট। শর্ট ফর্মে বলে ডাজেন্ট। ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল, এটাকে বলে ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। এইবার এখানে এই বাক্যটা লিখেছি আই গো টু স্কুল, আপনি এই গো ভার্বটাকে চেঞ্জ করে এখানে লিখতে পারেন আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট আ লেটার। আমি কি একটা চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার? আমি কি একটি চিঠি লিখি না? ডোন্ট আই রাইট এ লেটার? ডোন্ট আই রাইট এ লেটার? হুম, তারপর দেখেন সে স্কুলে যায়, এখানে আপনি লিখতে পারেন সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, এখানে রাইট এর পরে এস যোগ করতে হবে, হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা থার্ড, এটা থার্ড পারসন আপা, এটা থার্ড পারসন হি। হ্যাঁ, এই জন্য এখানে ভার্বের পরে এস বা ইয়েস দিতে হবে, হি রাইটস এ লেটার। কিন্তু এখানে যদি উই হতো, আমরা একটা চিঠি লিখি, তখন উই রাইট এ লেটার, উই রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি। আমরা একটা চিঠি লিখি না, উই ডোন্ট রাইট এ লেটার। কি হবে বলেন? উই ডোন্ট রাইট এ লেটার।
আমরা কি একটা চিঠি লিখি, তখন ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আসবে। ডু আই রাইট এ লেটার, ডু উই রাইট এ লেটার, ডু ইউ রাইট এ লেটার। এখানে ইউ হলে কিন্তু এইটাকে এইভাবে পরিবর্তন করতে হবে। হুম, সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু স্কুল। হুম, এটা মনে রাখতে হবে যে এখানে কিন্তু ডাজ ব্যবহার করলাম কখন, যখন সাবজেক্ট এখানে হি হলো, সাবজেক্ট এখানে কি হলো, সাবজেক্ট হি হলো। একটা ভার্ব দিয়ে দেখেন, হ্যাঁ হবে। ওই হলে আই, উই, ইউ, মনে রাখবেন আমি, আমরা, তুমি, তোমরা, এটা হলে ডু হবে, এটা হলে কি হবে, ডু হবে। হ্যাঁ, আচ্ছা, আর বাদ বাকি দুনিয়ার সব জায়গায় এখানে যদি কারো নাম হয়, রহিম, করিম, রিনা, সুমন, মিতা, হ্যাঁ, তখন কিন্তু এখানে আপনারা ডাজ ব্যবহার করবেন। মনে রাখতে হবে থার্ড পার্সন হলে ডাজ, আর অন্য অন্য সকল জায়গায় ডু ব্যবহার করতে হবে। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, দেখেন একটু খেয়াল করবেন এখানে প্রত্যেকটা এই গো ভার্ব, এই গো ভার্ব থেকে কিন্তু আমি অন্য কোনো ভার্ব ব্যবহার করিনি। অর্থাৎ আমার এই সেন্টেন্সটা, এই ক্লাসটার নাম হচ্ছে একটা বাক্য দিয়ে কিভাবে 30টা বাক্য গঠন করা যায়। তো আপনি যদি 1000 বাক্য আপনি জানেন, 1000 বাক্য বা 1000 ভার্ব আপনি জানেন, 1000 ভার্ব দিয়ে এই সূত্রটা অবলম্বন করে, এই ক্লাসটার পদ্ধতি অবলম্বন করে 1000 ভার্ব দিয়ে 30,000 বাক্য তৈরি করা যায়। তো 30,000 বাক্য আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কথা বলতে গেলে কিন্তু কাজে লাগে না। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলা বলি মাত্র 2 থেকে 3 হাজার শব্দের ভিতরে থাকে। একটা গবেষণাগারে ভাষা বিজ্ঞানীরা এটা গবেষণা করে দেখা গেছে। যেমন সকালে আপনি ক্ষুধা লাগলে, মনে করেন আপনার ছেলেরা, আপনার মেয়েরা আপনাকে বলছে, আম্মু আমার ক্ষুধা লেগেছে, আমাকে কিছু ব্রেকফাস্ট দেন, প্লিজ গিভ মি সাম স্ন্যাক্স অর প্লিজ গিভ মি সাম ব্রেকফাস্ট। হুম, তো এইটা কিন্তু পরের দিন সকালেও আবার এই কথা বলবে। তারপর হচ্ছে কি করবে, দুপুর বেলা আবার বলবে, আম্মু আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। একই কথা কিন্তু দিনের বিভিন্ন সময়ে বলা লাগে। রাতে যখন ঘুম পাচ্ছে, আপনাকে বলছে যে আই এম ফিল অ্যাসলিপ, আমি ঘুম ঘুম অনুভব করছি, প্লিজ মেক মাই বেড, আমার বিছানাটা করে দাও, আই উইল স্লিপ নাও। প্রতিদিন রাত্রে একই কথা বলবে। তো দেখেন কথা বলা শিখতে গেলে আমি আপনাকে এমন কিছু টেকনিক দেখাবো, তার ভিতরে এই একটা টেকনিক, এখানে দেখেন গো ভার্ব দিয়ে অনেকগুলো বাক্য করেছি। এইটা একটু পড়বেন প্লিজ। আই উইল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এই যে বাক্যটা। স্কুল, আমি স্কুলে যাব। আই ওয়ান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। উইল আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব। ওয়ান্ট আই গো টু স্কুল, আমি কি আজ স্কুলে যাব না। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম নট গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি না। এম আই গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি। এম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। অ্যাম আই নট গোয়িং টু স্কুল, আমি কি স্কুলে যাচ্ছি না। তাহলে বলেন তো আমি কি কাজটি করছি না, কি হবে, অ্যাম আই নট ডুইং দ্য ওয়ার্ক। Am I not the work? আমি কি গান গাচ্ছি না, অ্যাম আই নট সিঙ্গিং আ সং। তাহলে একটা স্ট্রাকচার শিখে ওই স্ট্রাকচারের অধীনে অনেক বাক্য আমাদের ওই সময় তাৎক্ষণিকভাবে করে ফেলতে হবে, মুখে মুখে। দেখবেন আপনার পড়াটা, আপনার কথা বলাটা অনেক সহজ হয়ে যাচ্ছে। তো এই যে বাক্যগুলো আমি দেখাচ্ছি, এখানে আরো বাক্য আছে। এখানে গো ভার্ব থেকে আমরা মডাল ভার্বে চলে এসেছি, মডাল। দেখেন এইটা একটু পড়বেন, আমি যেতে পারি, আই ক্যান গো। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান্ট গো, আমি যেতে পারি না। ক্যান আই গো, আমি কি যেতে পারি। ধন্যবাদ। তাহলে এখানে বললাম আই ক্যান গো, আমি যেতে পারি। এখানে যদি বলা হয় আমি বাজারে যেতে পারি, একটা অতিরিক্ত অংশ জুড়িয়ে দেব, আই ক্যান গো টু মার্কেট। ক্যান গো টু মার্কেট। আমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারি, ক্যান গো টু ইউনিভার্সিটি। আমি ঢাকায় যেতে পারি, আমি ঢাকায় যেতে পারি। আই ক্যান গো টু ঢাকা। আমি কুমিল্লায় যেতে পারি, আই ক্যান গো টু কুমিল্লা। আমি কুমিল্লায় যেতে পারি না। আই ক্যান্ট গো টু কুমিল্লা। আমি কি কুমিল্লায় যেতে পারি। ক্যান আই গো টু কুমিল্লা। তাহলে এখানে দেখছেন কথা বলাটা কত সহজ। এই গো কে পরিবর্তন করে আপনি এখানে লিখতে পারেন আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান নট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। আমি কি সাঁতার কাটতে পারি, ক্যান আই সুইম। আমি কি পুকুরে সাঁতার কাটতে পারি, ক্যান আই সুইম ইন দা পন্ড। আমি কি নদীতে সাঁতার কাটতে পারি, ক্যান আই সুইম ইন দা রিভার।
তাহলে বাক্য তৈরি করা কি কঠিন বলেন? আমার মনে হয় কিছু টেকনিক দেখালে আপনি 1-1.5 মাসের ভিতরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সঙ্গে সঙ্গে আমি গ্রামারও দেখাবো। তো এই শীটটা আমি যে যে শীট গুলো আপনার সামনে দেখাবো, ক্লাস নিব, এর প্রত্যেকটা শীট ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে পাঠিয়ে দিব, ক্লাস রেকর্ডটাও পাঠাবো। আপনি যখনই সময় পাবেন তখনই এইগুলা কাইন্ডলি একটু দেখবেন। কারণ যে কোনো বিষয়ে দেখেন, টাকা ইনভেস্ট করার চেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে টাইম ইনভেস্ট করা। আপনি এখানে কি পরিমাণ সময় দিচ্ছেন এইটার উপরে নির্ভর করবে আপনার ভাষাটা শিখতে কতদিন সময় লাগবে। অর্থাৎ আপনাকে হার্ট অ্যান্ড ট্রাই সোল করতে হবে, প্রচুর পরিমাণে আপনাকে ট্রাই করতে হবে। আপনার বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে আপনি আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও পড়বেন। তারা যখন স্কুলে চলে যাবে আপনি ওই ফাঁকে একটু পড়ে নিবেন। ছুটির দিনগুলোতে একটু পড়বেন। যদি কখনো আপনার পড়তে বুঝতে সমস্যা হয় আমাকে ফোন করে আপনি হেল্প নিবেন। অর্থাৎ আপনার জানার প্রতি একটা প্রচন্ড আগ্রহ থাকতে হবে। দেন you will be a fluent speaker. I hope and I believe it. Do you understand? ইয়েস। তাহলে এইভাবে দেখেন, এই শীটটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আরো অনেক বাক্য দিয়েছি, যেমন এখানে শ্যাল দিয়ে কয়েকটা বাক্য করেছি, এইটা একটু পড়বেন। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যাল হবে এখানে নাকি? হ্যাঁ, এইখানে শ্যাল নট কে উচ্চারণটা করবেন শ্যান্ট, শ্যান্ট। শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব না। শ্যাল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? শ্যাল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? আই শুড গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত। আই শুডেন্ট হবে এটা? হ্যাঁ, স্টুডেন্ট হবে, একদম ঠিক বলেছেন, স্টুডেন্ট। গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া উচিত না। শুড আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত? শুড আই, আই গো হ্যাঁ পড়েন, শুডেন্ট আই গো টু স্কুল, শুডেন্ট আই গো টু স্কুল, আমার কি স্কুলে যাওয়া উচিত নয়? তারপরে এখানে যদি আপনি বলছেন আমার কি কাজটি করা উচিত নয়, আমার কি খাবারটি খাওয়া উচিত নয়, তাদের কি গানটি গাওয়া উচিত নয়, তাহলে এই বাক্যগুলো আমরা প্রথমে শুড নট ব্যবহার করব। তবে এর কিন্তু কিছু নিয়ম আছে, হ্যাঁ, এইগুলো আমি আপনাকে দেখাবো। প্রথম ক্লাসে আমি দেখাচ্ছি যে কিভাবে বাক্য মূলত তৈরি করতে হয়। আমাদের দরকার কিন্তু ফ্লুয়েন্টলি কথা বলা এবং নির্ভুলভাবে ইংরেজিটা লেখা। এখন আমি তো অনেক কথা ক্লাস শুরু করেই বলে ফেললাম, কাইন্ডলি আপনার ইনভেস্ট আপনাকে তো দেখেন, ইউকে তে আমি আপনাকে আহ দুইটা অ্যাকসেন্টে, মানে কথা বলার যে ধরন এটাকে অ্যাকসেন্ট বলে। দুইটা অ্যাকসেন্ট সারা বিশ্বে বেশি প্রচলিত, একটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট আর একটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। তো আপনি যেহেতু ব্রিটিশে থাকেন, মানে ইউকে তে থাকেন, আপনার ওই এরিয়াটার নাম, ও দুবাই, সরি দুবাই, দুবাই, হ্যাঁ। এখন এই দুবাইতেও দেখবেন কেউ কেউ আমেরিকান অ্যাকসেন্ট ফলো করে, আবার কেউ কেউ ব্রিটিশ, হ্যাঁ, ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করে। এখন আমি আপনাকে আজকে কিছু উচ্চারণ প্রথমে একটু দেখাই। যেমন বলছে, শব্দের শুরুতে পি থাকলে পি এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো হয়। নিচের শব্দগুলো সঠিকভাবে চর্চা করার মাধ্যমে পি এর শুদ্ধ উচ্চারণ করে নিন। আচ্ছা, আমি সাউন্ডটা ঠিক করতে পারলাম না। আমি যখন এই দেখেন কথা বলা বন্ধ করে দিলে তখন আর সাউন্ডটা হচ্ছে না, কিন্তু যখনই কথা বলছি কেমন যেন কোথাও একটা মানে একটা ব্যাড সাউন্ড আসছে। এখন অন্যান্য ব্যাচে তো এটা আসে না। আপনি কি হেডফোন বা অন্য কোনো কিছু ব্যবহার করছেন? আপনি কি মোবাইলে না কম্পিউটার, মোবাইলে, মোবাইলে না ল্যাপটপে? না, ল্যাপটপ, ট্যাবলেটে। ট্যাবলেটে, কিন্তু আসলে একটা ব্যাড সাউন্ড আসতেছে, মানে কথা বললেই, মানে ওই যে দুইটা কাঠের ভিতরে ঘর্ষণ লাগলে যেমন একটা শব্দ, এরকম একটা মানে ক্যাসপুস শব্দ আসছে হালকা পরিমাণ। এটা কেন হচ্ছে বুঝতে, আমার খুব বোরিং লাগতেছে। ঠিক আছে এবার? এবার, হ্যাঁ এবার ঠিক আছে। এবার তাও অল্প অল্প হচ্ছে, যাই হোক, এটা হয়তো আগামী দিন ঠিক হয়ে যাবে, আমি এভাবে ক্লাসটা চালিয়ে যাই। তো এখানে বলা হচ্ছে কি, দেখেন আমরা যেমন বলি আপনার ছেলে বা মেয়ে তারা স্কুল থেকে এসে বলছে যে আম্মু আই নিড আ পেন্সিল, আমরা কেমন আমরা বলি বাংলাদেশিরা যে আই উইল বাই এ পেন্সিল বা দিস ইজ এ পেন্সিল। কিন্তু আসলে দেখেন আমেরিকানরা এই পেন্সিল বা ব্রিটিশরা পেন্সিলকে বলে পেনসল। এই যে দেখেন এখানে দেখা যাচ্ছে পেন্সিল ওরা বলে না, দিস ইজ এ পেনসল, দিস ইজ এ পেনসল। খেয়াল করবেন। তারপরে আমরা বলি আই নিড এ পেন, ওরা ভুলেও কখনো পেন বলে না, পি কে ওরা ফ বলে, ফেন, ফেন। এই দেখেন দেখা যায় এখানে ফেন। হুম। আচ্ছা, তারপর দেখেন আমরা বলছি যে ইট ইজ নট পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব না।
এটা পসিবল বলা যাবে না, এটা বলতে হবে ফসিবল। ফ বলতে হবে, পি কে ফ বলতে হবে, ফসিবল। হ্যাঁ, আমরা অনেক সময় বলি না যে পাওয়ার, বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট, বা আমাদের বাসার পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে, লোকটির ভিতরে পাওয়ার নাই, এই পাওয়ার বলা যাবে না, এটাকে বলতে হবে ফাওয়া। ফাওয়া, রটা বলা যাবে না, হ্যাঁ রটা কিন্তু বলা যাবে না, ফাওয়া। হ্যাঁ, এটা এটা ব্রিটিশ, ইয়েস এটা ব্রিটিশ। আমেরিকানরা কিন্তু আবার অনেক জায়গায় এই রটা কিন্তু উচ্চারণ করে, ওরা পাওয়ার কে পাওয়ার বলে, কিন্তু ব্রিটিশরা বলে ফাওয়া। ফাওয়া। হ্যাঁ, ব্রিটিশরা কোথায় কিভাবে বলে সেই অ্যাকসেন্ট গুলো আমি কিন্তু দেখাবো। তারপর দেখেন, আমরা প্রত্যেকে কিন্তু পেপার কিনি, কাগজ। পেপার মানে হচ্ছে কাগজ, তো এটাকে বলা হচ্ছে ফেইফা। ফেইফা। আই নিড সাম ফেইফা। আপনি এই উচ্চারণ গুলো ঠিক রেখে আমার সঙ্গে টাং টুইস্টার গুলো প্র্যাকটিস করবেন। এই দেখেন টাং টুইস্টার গুলো একটু দেখাই। এই টাং টুইস্টারটা যত বেশি প্র্যাকটিস করবেন, আপনার মুখের জড়তা কেটে যাবে, আপনি অল্প সময়ের ভিতরে একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে পারবেন। এই জায়গাটা একটু দেখবেন প্লিজ, কনসেপ্ট অ্যাবাউট প্রোনাউন্সিয়েশন। হুম, এইটা দেখেন আমরা কিভাবে উচ্চারণ করি আর ইংরেজরা কিভাবে উচ্চারণ করে। যেমন এই দেখেন, আমরা কিন্তু বলি, এটা রাইট উচ্চারণ হবে এই, এই, এই। হ্যাঁ, বিটা কিন্তু ঠিক আছে, বি, সি, ডি, ই, যেই। এই দেখেন এই সবগুলো ঠিক আছে, কিন্তু 9টা লেটার, এই 26টা লেটারের ভিতরে 9টা লেটার আমাদেরকে খুব ভালোভাবে উচ্চারণ করতে হবে। সেই লেটার গুলো কি কি? একটা আছে এর ভিতরে, এই। হ্যাঁ, একটা রয়েছে যেই, যেই। এই কে কে অনেক সময় খ বলা হয়, অথবা খেই, খেই। ওকে বলা হয় ও, ও, ও। হ্যাঁ, পি কে বলতে হবে ফি। ওই যে পেন্সিল কে ফেনসল, পেন কে বলেছি ফেন, এখানেও কিন্তু ঠিক তাই বলতে হবে। কিউ কে বলতে হবে খিউ, খিউ, খিউ। হুম, আর কে বলতে হবে আ। হ্যাঁ, টি কে বলতে হবে ঠি, ঠি, ঠি। হ্যাঁ, যেমন টাইম, আমরা বলি যে হোয়াট টাইম ইজ ইট, দেখবেন ফরেনাররা বলে, দেখবেন দুবাই বা আমেরিকা বা ইউকের লোকজন কিন্তু খুব শর্ট ফর্মে কথা বলে। ওরা বলে টাইম প্লিজ, কি বলে টাইম প্লিজ, টাইম প্লিজ। হ্যাঁ, আই ওয়ান্ট টু গো, ওরা বলে আই ওয়ান্ট না গো, আই ওয়ান্ট না, গন না। হ্যাঁ, এগুলো অনেক রকমের অ্যাকসেন্ট রয়েছে, এগুলো আপনাকে আমি ধীরে ধীরে দেখাবো। তো ডাব্লু কে বলতে হবে ডাব্লিউ। এখন এই 9টা লেটার যখন আপনি ভালোভাবে মনে রাখতে পারবেন, এইখান থেকে আমাদেরকে এইভাবে মনে রাখতে হবে যে এই যে নেটিভ স্পিকার, দেখেন এই লেটার গুলো যদি সঠিকভাবে, এই লেটার গুলো যদি সঠিকভাবে উচ্চারণ করা যায়, তাহলে আমাদের উচ্চারণে অনেক পরিবর্তন আসবে এবং সেগুলো নেটিভ ইংলিশ স্পিকারদের মতো শোনাবে। এগুলোকে ব্যবহার করে আমরা যদি কিছু টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি, তাহলে আমাদের মুখের জড়তা কাটবে এবং দ্রুত ফ্লুয়েন্সি আসবে এবং সঠিকভাবে কোনো বাক্য আমরা উচ্চারণ করতে সক্ষম হব। যেমন দেখেন, এখানে একটা লাইন, একটা সেন্টেন্স আমি লিখেছি, এইটা আমরা বাংলাদেশিদের মতো করে, বাঙালিদের মতো করে উচ্চারণ করি, তখন হবে পিটার ফাইভ। মানে আমরা বাংলাদেশিদের মতো বা এশিয়ান ইংলিশ যেটাকে বলে, বা ইন্ডিয়ান ইংলিশ, এটাকে আমরা বলি পিটার পাইপার। এটা কিন্তু আমরা প কে প বলি, পিটার পাইপার, পিকড এ পিক অফ পিকেলড পেপার। দেখেন আবার বলি শুনেন, পিটার পাইপার পিকড এ পিক অফ পিকেলড পেপারস। আমরা কিন্তু ঠিক এইভাবে বলি, কিন্তু যখন একজন আমেরিকান বলবে, তখন এই পিটার বলবে না, তখন পিটারকে সে উচ্চারণ করবে ফিটার, ফিটার। হুম, ফিটার। আবার একটু শোনেন, ফিটার ফাইপার ফিক্ট আ ফিক অফ পিকেলড পেপার। পেপার বলে না, সে কিন্তু বলবে ফেইপা, ফেইপা। কি বলবে তাহলে? সে বলবে ফিটার ফাইপার ফিক্ট আ ফিক অফ পিকেলড পেপার। তারপর একটা দেখেন, আমরা কিভাবে উচ্চারণ করি, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। অর্থাৎ গণপরিবহনে পকেট মার, এটা একটা খুব সাধারণ চিত্র। ঢাকা শহরে যারা থাকে তারা জানে, প্রায় কিন্তু পকেট মাররা মোবাইল মেরে নিয়ে চলে যায়, মানি ব্যাগ মেরে নিয়ে চলে যায়। তাই বলছে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস এ পেইনফুল পিকচার। কিন্তু যখন একজন আমেরিকান এই কথাগুলো বলবে, তখন সে কিভাবে বলে জানেন? সে বলে হচ্ছে এই পি কে ফ এর মতো করে উচ্চারণ করে, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার, পিকচার। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এটা হচ্ছে পিক পকেটিং না, বলতে হবে পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক না, এটা হবে পাবলিক, পাবলিক,
পাবলিক ট্রান্সপোর্ট portrays a painful না painful picture তাহলে এই শব্দগুলা কিন্তু আমরা কে ফ এর মতো করে উচ্চারণ করব। আমরা যত জায়গায় টি আসবে, কি আসবে, টি, টি কে আমরা ঠ এর মতো করে উচ্চারণ করব। টি কে আমরা কিসের মতো করে উচ্চারণ করব? ঠ। যেমন দেখেন বলছে the 33 thieves thought that they thrilled the throne throughout Thursday। এই থার্সডে বলবো না, এটা হবে থার্সডে, ডে কে আমরা বলবো ডেই। তো এখানে বলছে দেখেন এটা এইভাবে পড়বেন, the 33 thieves thought that they thrilled the throne throughout Thursday। এই টি কে কিন্তু সব জায়গায় ঠ বলতে হবে। আবার এটা দেখেন, picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena। Mr. Tongue Twister tried to tongue he twist and learned to later tea। এগুলা ক্লাসে রেকর্ড চলছে, আমি রেকর্ড ক্লাসটা দিয়ে দিলে একটু দেখে নিবেন। হ্যাঁ, কি বলছে? মিস্টার ঠাং টুইস্টার tried to train his tongue to twist and turn to later tea। এইভাবে কিন্তু জাস্ট উচ্চারণ করতে হবে। তো এই উচ্চারণগুলো আমি দিয়ে দিব, এবং আমি প্রথম ক্লাসে আজকে আপনার সামনে একটু টেন্স নিয়ে কথা বলবো, এবং টেন্স দিয়ে কিভাবে আমরা সরাসরি সুন্দর করে কথা বলতে পারি সেই জায়গাটা আমরা একটু দেখবো। টেন্সের ব্যবহার। হ্যাঁ, তো টেন্স শিখতে গেলে সর্বপ্রথম আমাদের এই বিষয়টা শিখতে হবে, সেটাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। অর্থাৎ একটু আগে যে ভার্বের পরিবর্তন দেখিয়েছিলাম সর্বপ্রথম, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। যেমন দেখেন এখানে লিখেছি প্রথমে একটা ভার্ব দিয়েছি গো। গো মানে হচ্ছে যাই বা যাওয়া বা যায়। বলেন তো আমি স্কুলে যাই, কি হবে? আই গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। কি হবে বলেন? আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে গিয়েছিলাম। যদি বলা হয় আমি স্কুলে গিয়েছি, তখন এই ভি3 অংশ কাজে লাগবে। এটাকে বলে পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা ভি3 অংশ। এই যে দেখেন এই সারিতে যতগুলো আছে এগুলাকে বলে পাস্ট পার্টিসিপল। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেন। এগুলো একটু পড়েন পাপা। Go, went, gone, do, did, done, eat, ate, eaten, write, wrote, written, speak, spoke, spoken, take, took, taken, see, saw, seen, make, made, made, have, had, had। ধন্যবাদ। এইবার এইগুলো দিকে একটু বাক্য করতে পারবেন? এই রাইট, রোট, রিটেন এই তিনটা দিয়ে এক একটা দিয়ে এক একটা বাক্য করেন তো। রাইট দিয়ে একটা, রোট দিয়ে একটা, রিটেন দিয়ে একটা, বাংলা সহ। I write a letter, আমি একটা চিঠি লিখি। I I wrote a letter, আমি একটা চিঠি লিখেছিলাম। I have write a letter, আমি একটা চিঠি লিখতে থাকবো নাকি? না, এটার বাংলাটা হবে আমি একটা চিঠি লিখেছি। লিখেছি বা সাধু ভাষায় বললে লিখিয়াছি, অর্থাৎ আমি এই মাত্র একটা চিঠি লিখিয়াছি। হ্যাঁ, আপনি বললেন যে স্যার আমি বাড়ির পড়াগুলো প্রস্তুত করিয়াছি। হ্যাঁ হ্যাঁ, লেটার আমি চিঠি লিখেছিলাম। ইয়েস, আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। হ্যাঁ, হুম। তাহলে আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই হ্যাভ রিটেন এ লেটার। যখন এই যে তৃতীয় অংশ এই পাস্ট পার্টিসিপল ব্যবহার করবেন, প্রত্যেকটার আগে হ্যাজ বা হ্যাভ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? হ্যাজ বা হ্যাভ। যেমন এই মেড দিয়ে যদি একটা বাক্য করেন, যেমন আমি একটা বাড়ি তৈরি করিয়াছি, আই হ্যাভ মেড এ হাউস, আই হ্যাভ মেড এ হাউস। তো আমি এই শীট গুলা পাঠিয়ে দিব, আপনি অবসর সময়ে এইগুলো একটু পড়ে ফেলবেন। কেন পড়তে হবে? ভার্বের রূপান্তর করতে গেলে, টেন্স পরিবর্তন করতে গেলে আপনার কিন্তু এইগুলা কাজে লাগবে। আর ইউ ওকে? এইগুলা কিন্তু দেখবেন বেশিরভাগ আপনার জানা, এগুলো বেশিরভাগ আপনি জেনেছেন আগে, শুধু এখন একটু রিভাইজ দিবেন। আর যেটা অজানা সেটা একটু কাইন্ডলি কষ্ট করে খাতায় লিখবেন। কারণ বিজ্ঞান গবেষণা করে দেখেছে 10 বার পড়লে যে কাজ হয়, একবার লিখলে তার থেকে বেশি কাজ হয়। হ্যাঁ, সেই কাজ হয়, মনে রাখবেন একটু। তো এখানে অল্প কয়েকটা ভার্ব ফর্ম দিয়েছি, এইগুলো আমাদের কথা বলতে গেলে প্রতিনিয়ত কাজে লাগে। যেমন ক্যাচ মানে ধরা, ক্যাচ মানে কি হবে? ধরা।
বলা হচ্ছে আমি মাছ ধরি, আই ক্যাচ এ ফিশ। আমি মাছ ধরেছিলাম, আই কট এ ফিশ। আর আমি মাছ ধরি আছি বা আমি মাছ ধরেছি, তখন হবে আই হ্যাভ কট এ ফিশ। তখন কি হবে বলেন? আই হ্যাভ কট এ ফিশ। তাহলে দেখেছেন বাক্য তৈরি করতে গেলে এইগুলাকে বলে কনজুগেশন অফ ভার্ব। এই কনজুগেশন অফ ভার্বের কতটা গুরুত্ব বাক্য তৈরি করতে গেলে সেটা আমরা কিন্তু বুঝতে পেরেছি। এইবার দেখেন এই ভার্ব গুলো দিয়ে নিচে বাক্য তৈরি করে দেওয়া হয়েছে। এই যে টেন্স এখানে সুন্দর করে বোঝানো হচ্ছে। টেন্স, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। আমরা জানি যে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। টেন্স প্রধানত কয় প্রকার বলেন তো? 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এইগুলো সব এখানে দেওয়া আছে, এগুলো আপনি পারবেন নিজে নিজে। দেখেন এখানে বলছে পাস্ট, এই যে 4 ভাগে ভাগ করা হয়েছে। সিম্পল ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, আমাদের কথা বলতে গেলে এটা বেশি ব্যবহার করা হয়। একটু মনে রাখবো, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সারাদিন কথা বলতে গেলে আমরা যে কথাগুলা বলি, একটু ভেবে দেখবেন এই কথাগুলার 90 থেকে 95 ভাগ, কয় ভাগ বলেছি? 90 থেকে 95 ভাগ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করে বলে থাকি। তো প্রথমে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স এর অপর নাম হচ্ছে পাস্ট সিম্পল, আরেকটা নাম হচ্ছে পাস্ট সিম্পল। এই পাস্ট সিম্পল টেন্স কিভাবে আমরা ব্যবহার করি, কিভাবে এর গঠন প্রণালী হয়, এইটা একটু দেখবো। দেখেন এর গঠন। না, এটা আমি হঠাৎ করে একটু পাস্টটা দেখাচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনিটটা আলাদা, আর এটা হচ্ছে তারই একটা ভাই। পাস্ট ইনডেফিনিট আর এটা, হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, এই পাস্ট সিম্পল কে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। একটা মানুষের যেমন 2টা নাম থাকে, এরও কিন্তু 2টা নাম। পাস্ট সিম্পল কে আপনি পাস্ট ইনডেফিনিট বলবেন, হ্যাঁ। আচ্ছা, কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমান নেই, তাকে পাস্ট সিম্পল টেন্স বলে। চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের সাথে লাম, লে, লেন, নি, নাই। অর্থাৎ মনে রাখবেন, লাম লেম ল, তাম তেম ত, লাম লেম ল, তাম তেম ত, এইগুলো থাকে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। হ্যাঁ, অনেকে পাস্ট ইনডেফিনাইট বলে, ইনডেফিনাইট না, উচ্চারণ হবে পাস্ট ইনডেফিনিট। বলছে সে একটি ছবি এঁকেছিল, সে একটি ছবি এঁকেছিল। হি ড্র হবে না, ড্র এর পাস্ট ফর্ম হবে ড্রিউ, ড্র এর পাস্ট ফর্ম হবে কি? ড্রিউ। হি ড্রিউ আ পিকচার, হি ড্রিউ আ পিকচার। তারপর বলছে সে একটি গাড়ি চালিয়েছিল, ড্রাইভ এর পাস্ট ফর্ম ভি টু হচ্ছে ড্রোভ। এই ভি টু কেন ব্যবহার করব? কারণ বলছে এই দেখেন পাস্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হয়। এই জন্য আমাদের অগ্রিম এইগুলো কিন্তু আগের থেকে মুখস্থ এবং ঠুটস্থ করতে হবে। কোনগুলা মনে আছে? এই যে যেগুলা পড়াচ্ছে এগুলা কিন্তু আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, এই যে ভার্ব ফর্ম গুলা। এই ভার্ব ফর্ম গুলা খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। আচ্ছা, জাস্ট ওয়েট। এই ভার্ব ফর্ম গুলো আমরা যত বেশি ভালো করে পড়বো, তত কিন্তু আমাদের পড়াটা আরো বেশি মজবুত হবে। আচ্ছা, এইখানে আপনি কয়েকটা ভার্ব ফর্ম একটু পড়েন। এই বাইন্ড থেকে পড়েন। বাইন্ড মানে হচ্ছে বাঁধা, বাইন্ড, বাউন্ড, বাউন্ড। বাইন্ড, বাউন্ড, বাউন্ড বাঁধা, বাইট, বিট, বিটেন কামড়ানো, ব্লেড, ব্লেড, ব্লেড রক্তপাত করা, বার্ন, বার্ন, বার্ন পোড়া, টিফ, ক্রেপ্ট, ক্রেপ্ট হামাগুড়ি দাও, ডিল, ডিল্ট, ডিল্ট লেনদেন করা, ড্রিম, ড্রিমড, ড্রিমড স্বপ্ন দেখা, লিফ, লেফট, লেফট লাভ দেওয়া, লেড, লেড, লেড নেতৃত্ব দেওয়া। এটা কি লেট হবে না? না, এটা হবে হচ্ছে, এটার উচ্চারণটা করবেন হচ্ছে নিট। নিট মানে বোনা। কোনো কিছু মানে ওই যে আমরা জামা কাপড় বা অনেক সময় অনেক কিছু বুনি না, এটাকে নিট বলে, নিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইলেন্ট লেটার। কোয়েট, কোয়েট, কোয়েট দেওয়া, এগুলো আসছে। আচ্ছা, তারপর দেখেন এখানে আরো কয়েকটা পড়ি, আমরা একটু পড়ে পড়ে এগুলো আগায় যাই, কারণ এগুলো আপনি মুখস্থ করবেন, কিন্তু আমি ক্লাসেও যদি একটু পড়িয়ে দেই
সেটা সব থেকে বেশি ভালো হবে। মিট থেকে একটু পড়বেন প্লিজ, মিট থেকে, মিট। দেখা করা বা মিলিত হওয়া। রাইস, রোজ, আর রাইস জানেন এটা? না, এটা উচ্চারণটা হবে হচ্ছে রিজেন, রিজেন, হ্যাঁ, রাইজ রোজ রিজেন। হুম 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 প্ল্যান্ট, দেওয়া। হুম ফ্রোজ, ফ্রোজেন, জমে যাওয়া। লাইট, লিট, লিট, জ্বালানো। লাইট, লিট, লিট। শেক, শোক, শেকেন, ঝাঁকানো। হাইড, হাইড, হিড, হিডেন, লুকানো। ফল, ফেল, ফলেন, পড়া। শো, শোড, শাউন। এটা হবে হচ্ছে শো, শোড, শোড হবে, তারপর এটা উচ্চারণ হবে শোন, শোন। শো, শোন, শোন, প্রদর্শন করা। টেল, টোল্ড, টোল্ড, বলা। আচ্ছা, তো এইখানে দেখেন এই যে বাক্যগুলা, এবার আমরা এখান থেকে কয়েকটা সেন্টেন্স একটু তৈরি করে ফেলবো। কয়েকটা সেন্টেন্স তৈরি করতে যেমন এখানে লিখেছে, এই যে এই বক্সটার মাধ্যমে কয়েকটা, প্রথমে স্টার্টার নিব। স্টার্টার মানে হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ। এই দেখেন এর নিচে আই রয়েছে, উই রয়েছে, ইউ রয়েছে, হি রয়েছে, শি রয়েছে, দে রয়েছে। তাহলে এখানে আপনি নিতে পারেন আই রাইট, আই রাইট এ লেটার। এই দ্বিতীয় সারি তৃতীয় সারি থেকে আর নেওয়া লাগবে না, আই রাইট এ লেটার। যখন আপনি পাস্ট ফর্ম করবেন তখন হবে আই রোট, তখন এইটা নিতে হবে মাঝের সারি থেকে, আই রোট এ লেটার। যখন আপনি ফিউচার টেন্স করবেন তখন হবে আই উইল রাইট এ লেটার। কি হবে? আই উইল রাইট এ লেটার। তাহলে এখান থেকে বাক্য করেন তো, উই সিং, এইভাবে। We sing a song. আমি একটা আমরা আমরা একটা গান করি। উই সিং এ সং, ইয়েস, বাংলাটাও বলবেন, খুব ভালো লাগলো। উই সিং এ সং, আমরা একটা গান করি, হ্যাঁ। we sang a song. আমরা গান করেছিলাম। we will sing a song. আমরা গান করব। you 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 যে কোনো একটা আপনি, হ্যাঁ, যে কোনো একটা নিতে পারেন। প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। তুমি ফুটবল খেলো, ইয়েস, রাইট, ইউ প্লে ফুটবল বা ইউ প্লে ফুটবল। তুমি ফুটবল খেলেছিলে। উইল প্লে ফুটবল, তুমি ফুটবল খেলবে। এরপর আপনি দে দিয়ে করতে পারেন, দে দিয়ে, ইউ দিয়ে। হি ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাবে। দে ওয়াচ এ টিভি, তারা টিভি দেখে। দে ওয়াচড এ টিভি, তারা টিভি দেখেছিল। দে উইল ওয়াচ টিভি, তারা টিভি দেখবে। দে উইল ওয়াচ টিভি, এটা হচ্ছে ফিউচার টেন্স হলো। হ্যাঁ, তুমি 4:30 নিরালার মোড়ে এসো, 4:30, 4:30 আমি ক্লাসে আছি, হ্যাঁ, পরে কথা বলে নিচ্ছি। তাহলে এখানে কি আছে, এই বাক্যটা হচ্ছে, দেখেন এখানে একটা বক্সের মাধ্যমে আমরা তিনটা টেন্স একই সঙ্গে করতে পারছি, তাই না? কিন্তু আমি যেটা দেখালাম যে একটা ভার দিয়ে 30টা বাক্য আমরা করব। এই যে আই উইল প্লে, তারপরে এখানে যে বাক্যগুলো দেখালাম না, মডাল ব্যবহার করে, সেমি মডাল ব্যবহার করে, এইগুলা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এইগুলা আমাদেরকে এইখান থেকেই করা শিখতে হবে। যেমন আপনি বললেন উই সিং এ সং, উই স্যাং এ সং, উই উইল সিং এ সং। এখানে ডাবল ইউজ করা যায়, যে হোয়েন উই উইল সিং এ সং, হোয়াই উই উইল সিং এ সং। এখান থেকে আপনার হোমওয়ার্ক থাকবে, এগুলো বাক্য করে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে আমাকে পাঠাবেন যদি আপনি সময় পান। আর যদি সময় না পান, আর যেহেতু আপনি পার্সোনাল বেসে ক্লাস করছেন, আজকে আরো 2জন আপনার সঙ্গে ক্লাস করার কথা ছিল কিন্তু তারা একটু সমস্যায় আছে, আজকে নয়, মঙ্গলবারের ক্লাসে জয়েন করবে। তো এখন কথাটা হচ্ছে, পার্সোনাল ব্যাচের স্টুডেন্টরা একটু পার্সোনাল সুবিধা পেয়ে থাকে। সেটা কেমন? আপনি কোনো সমস্যা হলে, কোনো প্যাসেজ, কোনো ওয়ার্ড মিনিং বা অন্য কোনো কিছু না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি যে কোনো সময় পার্সোনাল ব্যাচের স্টুডেন্টদেরকে আমি এই সেবাটা দিয়ে থাকি।
যে কোনো, যেমন আপনি এখানে কোনো একটা বিষয় বুঝতেছেন না, আপনি সেটা আমাকে বলবেন। এখানে দেখেন লিখেছে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। সে ফুটবল খেলেছিল, হি প্লেড ফুটবল। সে ফুটবল খেলবে, হি উইল প্লে ফুটবল। তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলেছিল, দে স্পোক ইন ইংলিশ। তারা ইংরেজিতে কথা বলবে, দে উইল স্পিক ইন ইংলিশ। দে উইল স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, এইবার এখান থেকে নেগেটিভ করা যায়। দেখেন স্টেপ 2 এর মাধ্যমে আমরা নেগেটিভ করা শিখবো। কি শিখবো বলেন? নেগেটিভ করা শিখবো। হ্যাঁ, যেমন এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট দিয়েছি বাম পাশের এই ঘরে, দ্বিতীয় ঘরের ভিতরে দিয়েছি প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্বের জন্য ডোন্ট বা ডাজেন্ট। পাস্ট টেন্স হলে ডিডেন্ট, আর ফিউচার টেন্সে হবে উইল নট কে বলা হয় ওন্ট। উইল নট কে বলা হয় ওন্ট। এইবার আপনি এখান থেকে ভার্ব নিবেন, আর এই শেষের যে সারি বা যে ঘর, এখান থেকে আপনি অবজেক্ট নিবেন। যেমন ইউ, এই যে উই, প্রথমে একটা সাবজেক্ট নিয়েছি উই, তারপর এখানে ডু নট হবে না ডাজ নট হবে? উই এর পরে ডু নট বসে, কি হবে? ডু নট। উই ডু নট রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখি না। উই ডু নট রাইট এ লেটার। উই ডু নট প্লে ফুটবল, ইউ ডু নট রাইট এ লেটার। হি ডু নট সিং এ সং, হি ডু নট হবে না, হি ডাজ নট হবে। হি ডাজ নট, হি ডাজ নট, তাই না? তাহলে এমনি করে করে আমাদেরকে কিন্তু এই বাক্যগুলো সাজাতে হবে। কয়েকটা বাক্য এখান থেকে একটু পড়েন তো। উই সিং এ সং, উই ডোন্ট সিং এ সং, আমরা গান করি না। ইউ ইউ ডোন্ট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। হি ডাজ নট রাইট এ লেটার, সে চিঠি লেখে না। শি কি ডাজ নট, শিও তো ডাজ নট হবে। হ্যাঁ, শি ডাজ নট হবে, একদম ঠিক, শি ডাজ নট হবে। ডাজ নট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায় না। শি ডিডন্ট শি ডিডন্ট ড্র এ পিকচার, সে ছবি আঁকাইছিল না। তাই হবে নাকি? সে ছবি আঁকেনি বা আঁকছিল না, মানে এঁকেছিল না। তাহলে এইখানে দেখেন আপনি নিজে নিজেই কিন্তু আজকে একদিনের ক্লাসেই অনেকগুলো বাক্য, যদিও এগুলো আগে থেকে পারতেন, কিন্তু এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন এই বাক্যগুলো একটু পড়েন। আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। আই ডিডন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি বা খেলি নাই। আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। হি ডাজ নট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকে না। হি ডিডন্ট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকেনি। হি ওন্ট ড্র এ পিকচার, সে একটি ছবি আঁকবে না। ধন্যবাদ। আচ্ছা, আপনি একটা ভার্ব দিয়ে 12টা টেন্সের 12টা বাক্য বলতে পারবেন? যেমন এখানে যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আই এম প্লেইং ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ প্লেড ফুটবল। আই হ্যাভ প্লেড ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। এখানে সময়ের উল্লেখ থাকতে হবে। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। ফর অ্যান আওয়ার। আচ্ছা, তাহলে বলেন তো পাস্ট ইনডেফিনিট কি হবে? আই প্লে ফুটবল এই বাক্যটার পাস্ট ইনডেফিনিট কি হয়? আই প্লেড ফুটবল। আই প্লেড ফুটবল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ প্লেইং ফুটবল। ও, আই ওয়াজ প্লেইং ফুটবল। আর বাংলাটা হবে কি? আর বাংলা হবে আমি ফুটবল খেলিতেছিলাম, খেলছিলাম না। পাস্ট ইনডেফিনিটে হবে, পাস্ট ইনডেফিনিটে হবে আমি ফুটবল খেলেছিলাম, অর্থাৎ গতকাল বা গত সপ্তাহে। হ্যাঁ, আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আমি মাছ ধরেছিলাম, আমি একটা গাড়ি কিনেছিলাম, আমি তার সাথে মোবাইলে কথা বলেছিলাম। কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে একটা চলমান ভাব বুঝাবে। কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম, আমি মাছ ধরিতেছিলাম, আমি ছবি আঁকিতেছিলাম, আমি ভাত রান্না করিতেছিলাম। এগুলা হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কি হবে ওইটা বলেন তো? আই ওয়াজ প্লেইং ফুটবল, এটা তো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কি হবে? আই আই হ্যাড প্লে ফুটবল। আই হ্যাড প্লে ফুটবল। ধন্যবাদ। কিন্তু এই বাক্যটাকে আবার বিফোর আফটার দিয়েও করা যায়। যেমন ডাক্তার আসার আগে রোগী মারা গেল,
ডাক্তার আসার পরে রোগী মারা গেল, এটাও কিন্তু পাস্ট পারফেক্ট। আবার আপনি যেটা বলেছেন ওটাও পাস্ট পারফেক্ট। একটা হচ্ছে সিম্পল পাস্ট পারফেক্ট, আরেকটা হচ্ছে মানে বিফোর আফটার যুক্ত পাস্ট পারফেক্ট। হ্যাঁ, পাস্ট পারফেক্ট কে দুই ভাবে করা যায়। আমি টেন্সের ক্লাসে এটা সুন্দর করে বিস্তারিত ভাবে দেখাবো। আমার ক্লাস শিডিউলটা আপনাকে দিয়ে দিব যে আমি কি কি পড়াবো। 3 মাসের ভিতরে আপনি ফ্লুয়েন্টলি কথা বলা শিখে যাবেন। আই হোপ অ্যান্ড আই বিলিভ ইট। আমার আমার কি থাকবে সেটা একটু সুন্দর করে দিলে আমি সেইগুলো ইনশাল্লাহ বুঝাই পারবো। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে একটু লিখে রাখবেন মনের খাতায় বা পাশে যদি ডায়েরি থাকে। আপনাকে 12টা বাক্য দিয়ে বা মানে 12টা ভার্ব দিয়ে 12টা টেন্স, তো আপনি রাইট একটা ভার্ব দিয়ে 12টা করতে পারেন, বা আপনার ইচ্ছা মতো 12টা টেন্সের 12টা। একটা দিয়েও করতে পারবো, একটা দিয়েও করতে হ্যাঁ, পারবো, একটা দিয়েও করতে পারবেন, সেটা আপনার খুশি। আপনার বাক্যগুলো সঠিক হলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, এই জায়গাটা আপনি করে রাখবেন। আচ্ছা, তারপর আরেকটা বিষয় আপনাকে করতে হবে। আমরা প্রত্যেকদিন প্রেজেন্টেশন দিব। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনি নিজের বর্ণনাটা ইংলিশে দেন, আপনার নাম কি, আপনার বয়স কত, আপনি কোন দেশে আছেন, আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার প্রিয় রং কি, আপনার প্রিয় শখ কি, হ্যাঁ, এইগুলোকে বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ। তো কথা বলতে গেলে হঠাৎ করে কিন্তু কথা বলা শুরু করা যায় না। কথা ঠিক এইভাবে বলতে হয়, দেখেন। স্টার্টিং সিস্টেম অন। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ? দিস ইজ, এখানে বলবেন দিস ইজ সুমাইয়া। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর ফর গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস about the selected topic in front of you. Today's topic is introducing myself. Introducing myself. Dear audience, এই ডিয়ার অডিয়েন্স বলে এইখান থেকে আপনি কথা বলা শুরু করলেন। এবার আপনি অনেক কথা বললেন, আপনার মনে যা যা আসলো বর্ণনা আপনি দিলেন, দিয়ে কি করতে হবে, এবার কথাটা শেষ নামাতে হবে। কেমনে শেষ নামাবো এইটা বলবেন। দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তো দেখেন এখানে আমি একটা নমুনা প্রশ্ন আপনাদের দিয়েছি, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা পড়েন তো একটি। আসসালামু আলাইকুম। Morning people. Well, I am glad to introduce myself. My name is Sumaya. This is এটা abbreviate করব। এই যেটা লেখা আছে ওটা বলবো। My name is Sauko. This is হ্যাঁ, Mr. সৈকত, যেটা লেখা আছে এটাই পড়েন তাহলে ভালো হবে। আই অ্যাম 5 years old. I am Bangladeshi by birth. My home district is Bagarhat. At present, I am living at Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English Language and Literature. I am doing my bachelor degree in English Language at City University. I am doing my best. I am from এটা Muslim. I am doing my bachelor degree in English Language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely four brother, four brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am married, single. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. ধন্যবাদ। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া। আরেকটু রয়েছে, মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার। Sir, that's all about me. Thank you for patient hearing. হ্যাঁ, থ্যাংক ইউ ফর প্যাশেন্স হিয়ারিং। প্যাশেন্ট মানে হচ্ছে, প্যাশেন্ট মানে রুগী, আর প্যাশেন্স মানে ধৈর্য। থ্যাংক ইউ ফর প্যাশেন্স হিয়ারিং, কি হবে, থ্যাংক ইউ ফর প্যাশেন্স হিয়ারিং। ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। তাহলে এই যে কথাগুলো বললাম, এখন এইখানে আপনি সুমাইয়া রহমান আপনার নিজের কথাগুলো তুলে ধরবেন। আপনার সন্তানাদি কয়জন, আপনার স্বামী কি করে, আপনার প্রিয় রং কি, আপনি কোন দেশে আছেন, আপনি কোন পর্যন্ত পড়ালেখা করেছেন, এগুলা দিয়ে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। দেখেন বর্তমানে অনেক চাকরির পরীক্ষায় ভাইবা বোর্ডে প্রথমেই কিন্তু এই কথাটা বলে টিচাররা যে প্লিজ টেক ইউর সিট, আপনি দয়া করে বসে পড়ুন, and introduce yourself in English, এবং ইংরেজিতে আপনার বর্ণনাটা দিন। ইংরেজিতে আপনার বর্ণনাটা দিন। তাহলে এইগুলো আমার মনে হয় আমি যদি প্রতিদিন মানে প্রত্যেক এই 2টা ক্লাসে
আপনাকে আমি সময় দেই, আমি যদি আপনার পিছনে লেগে থাকি এবং আমার দেখানো পদ্ধতিতে আপনি যদি একটু চেষ্টা করেন, আল্লাহর রহমতে আপনি 2 থেকে 3। প্রকাশ করবেন আপনি? সময় দিন। হুম, অবশ্যই পারবেন। হ্যাঁ, আমি আশা করি আপনি পারবেন এবং আপনার আগ্রহ দেখে আমি খুবই অভিভূত। হ্যাঁ, আপনি যে শিখতে চাচ্ছেন এই বয়সে এসেও, আমি আপনাকে আপ্রাণ ভাবে চেষ্টা করব এবং আমি হুম, না, বকা খাবেন না। আজকে থেকে মনে রাখবেন যে আমার সঙ্গে স্যার রয়েছে।